আমার ঘর থেকে বেরোনোর মেইন রিজন ব্ল্যাক ম্যাজিক। আমি একমাত্র ব্ল্যাক ম্যাজিকের কারণে রাস্তায়। আমি রেপ মানে বুঝতাম না, কিন্তু রেপের ভিক্টিমও আমারে বানায় ফেলছিল। কি বলেন? হাজবেন্ড থাপ্পড় মারছিল 5 মাস, তখন আমি প্রেগনেন্ট অলরেডি। আমার কান পুরো একটা ডাইন সাইড নষ্ট হয়ে গেছে। 97.53% আমার বন্ধ। বাম সাইড আমি লাউড কথা না বললে শুনবো না। ডান সাইডেও এখন মোটামুটি চলে গেছে, 45% বন্ধ হয়ে গেছে। আমি সার্জারিও করছি মাঝখানে একবার। তুমি তো বোরখা পরো, তুমি তো খ্যাত, স্ট্যান্ডার্ড পোশাক পরতে পারো না? বোরখা পরলে খ্যাত হয় মানুষ? আমার হাজবেন্ড শুদ্ধ আমার প্রেগনেন্সির 6 মাসের মাথায় বলছে তুমি তো খ্যাত, তোমার সাথে হাঁটতে আমার লজ্জা লাগে। কোন দিক থেকে খ্যাত? বোরখা পরি যে। এত মাইরের পরে আপনি পুলিশের কাছে যান নাই? না, কেন? ওই যে বাইরের সম্মান যাইব, নানা বাড়ির সম্মান নষ্ট হইব, এগুলো বাকওয়াস কথাবার্তা। আমার এটা শুনতে হয়েছে। মার চরিত্র ভালো হলে মেয়ের চরিত্র ভালো। উনি বলতেছে যে ও কি এত বড় রোস্ট খাওয়ার যোগ্য নাকি? আমি ওই দিনে খাবার রেখে উঠে গেছি যে আমার ফ্যামিলি থেকে আপনি 2 দিন আগে খাই আসলেন। কে কথা বলছিল এটা? এটা মামি শাশুড়ি বলছিল 3 নাম্বার জন। তোর বাপ মা কি তোর ম্যানার শেখায় নাই? 20 টাকার বোতলের জন্য আপনি আমার বাপ মার কাছে চলে গেছেন। কি হয়েছে মমিতা? লাইফটাই পুরো অগোছাল হয়ে গেছে। একটা হাসি খুশি মানুষ নিশ্চুপ হয়ে গেছে। সবার কাছে এত ভালোবাসায় বড় হয়েছে, এখানে আমার কোনো ভ্যালুই নেই। ভ্যালুলেস পার্সন হয়ে গেছে আমি। কেন? কেমন করে? যে কেন সংসার করতে পারি নাই? কেন পারেন নাই? বাচ্চা হয়েছে কেন স্যাক্রিফাইস করো নাই? তুমি তো মেয়ে। আমার নিজের আপন ভাই যে আমার শ্বশুর বাড়িতে বলে যে একটা বাজেভাবে টনে বলা হয়েছে যে ছেলে মানুষ রাগ করলে সম্ভবত বাচ্চা, আর মেয়ে মানুষ তো পুরাই। আমি তখন জিজ্ঞেস করছিলাম তোমার আমি বোন না? যেন আমার শ্বশুর বাড়ি তোমার সাইড নেওয়ার অধিকার আছে। শ্বশুরবাড়ি ভাই গিয়ে তো বোনের পক্ষে কথা বলবে না, আজ অব্দি আমার সাইডে কখনো কথা বলা হয়নি। আমি হ্যাঁ, আমার ভাই নিষেধ করছিল যে ওরে বিয়ে করো না, কারণ অলরেডি সে ডিভোর্স। আমি ভাবছি যে ডিভোর্স যেহেতু তাহলে অবশ্যই আমার ফিলিংস বুঝবে বা আমার সাইডের কষ্টগুলি বুঝবে। আপনার প্রথম বিয়েটা কেমনে হলো? আমার প্রথম বিয়ে হয়েছে, আমি ছোটকাল থেকে অনেক চঞ্চল টাইপের একজন মানুষ। আমি ঘুরতে ফিরতে পছন্দ করি, আড্ডা দিতে ফ্রেন্ডের সাথে অনেক পছন্দ করি। তো ভাবছে যে প্রথমত হয়েছে আমার বোন মারা গেছে। ওর হাজব্যান্ড আমাদের বাসায় থাকতো, পরে চলে গেছে। ভাইয়া বলছে যে যেহেতু মারা গেছে এখন তার থাকা দরকার নেই, ওর বাসায় চলে যাক, আমরা আমাদের মতন আলাদা থাকি। তো আমরা আলাদা থাকা শুরু করছি। একদিন বোনের শ্বশুর বাড়ি থেকে ওর বড় বাসুর আসে। আসার পর প্রথমত ভাবছে যে আমার বড় ভাই হয়তো আমার হাজব্যান্ড। ভাইয়া বলে যে না, ও তো আমার ছোট বোন। পরে ওইখান থেকেই শুরু হলো যে ওনারা পছন্দ করছে যে ওরাই বিয়ে করো, যেহেতু ও বাচ্চা মানুষ, আস্তে আস্তে জিনিসটা মিউচুয়াল হয়ে যাবে, ও বুঝবে। ওইখান থেকে সমস্যা শুরু হলে আমি স্কুলে যেতাম, যদি কোনো ছেলে আমার সাথে কথা বলতো আমার দুলাভাই ওইখানে থাপ্পড় মেরে বসতো, স্কুলের গেটে থাপ্পড় মেরে বসতো। এরকম অনেকবার হয়েছে। পরের থেকে আম্মু নেওয়া যাওয়া শুরু করছে যে আমি কখনো আজ অব্দি আমি ইন্টারমিডিয়েট শেষ করছি, আমার এতটুকু পড়াশোনা কমপ্লিট করে আসছি, কখনো কারো হাতের খাবার খাই নাই আমি। তো সে আমার নামে বাসায় হিসাব বলতো যে আমি খাবার খাই মানুষের হাতের। এই জিনিসটা নিয়ে অনেক প্রবলেম হইতো। আমার ভাই কখনো বিশ্বাস করতো না, আগে কখনো বিশ্বাস করে নাই, এখন তো সবই বিশ্বাস হয়। তো ওইখান থেকে আমরা যখন নানবসার থেকে অন্য জায়গায় ট্রান্সফার হলাম পড়াশোনার ক্ষেত্রে, 9-10 কমপ্লিট করবো। ওইখানে যাওয়ার পর প্রতিদিন রাত্রে দেখি যে আম্মু আর ভাই অনেক কথা বলে। আমি ঘুমানোর পরে তো আমি ভাবলাম যে আজকে ঘুমাবো না, খাতার নিচে দেখি যে কি কথা তারা বলে। তখন দেখলাম আমার বিয়ের বিষয়ে কথা বলে। আমি বললাম যে না, আমি বিয়ে করবো না, আমার পড়াশোনা লাইফে দরকার। তখন আমার 13 বছর বয়স। তখনই আমি বিয়ে করি মার্চের 25 তারিখে। তো আমার কাছে আমার ভাই এখনো অব্দি দুনিয়ার সবকিছু যদি এখনো যদি বলে যে শুধু এখনো বলতেছে যে মানে আমি সেকেন্ড সংসারটা করে ফেলে, আমি করবো না, কারণ আমি ওইখানে যে কষ্টগুলি পাইছি ওগুলো আমি দ্বিতীয়বার ফেস করবো না ওইখানে যে। তো বিয়ে করাইলো ভাইয়া। আমার বিয়ের পরের দিনই চলে গেছে মালয়েশিয়া, যেহেতু ওর ভিসা ছিল, চলে গেছে। ওই দিন থেকে শুরু হলো টর্চারিং। কিরকম? আমি স্কুলে পড়তাম 9-এ, তখন আমার টিউটোরিয়াল এক্সাম ছিল। তো আমার ক্লাস শেষ হতে 2টা বাজে, 3টা বাজে ম্যাডামের বাসায় পড়তে যেতে হবে। তাহলে 1 ঘন্টার ভিতরে আমার খাবার ফ্রেশ, দেন বই খাতা গুছে আবার যেতে হবে। তো আমার হাজব্যান্ড ভাত খাইতেছে, আম্মু ভাত দিছে, আমি স্কুল থেকে আসছি, আমি গোসল করে আসছি। তারপর আমি বলতেছি যে আপনি যদি থাকতে ইচ্ছা করে থাকেন, হয়তো চলে যান আমার স্কুলের টাকা দিয়া। আমি কোচিংয়ে চলে এলাম। কেন এই কথা বললাম? সে বলছে গ্যাপ দিতে। আমি বলছি আমার কালকে এক্সাম আছে, আমি গ্যাপ দিতে পারবো না। তো ওই দিনই সে আমাকে গরম গরুর মাংসের তরকারি বাটি ছিল, তো তখন সে আমার গায়ের মধ্যে ফিক্কা মারে পুরো ডাইরেক্ট। আমি বোরখা পরা অবস্থা, আমার গায়ের মধ্যে ফিক্কা মারে পুরা বাড়ি ভরা। যেহেতু ওইখানে আমি ভাড়া গেছি, তো বাড়ি ভরা অনেক ভাড়াটিয়া ছিল, তারাও দেখছে যে ফোর্সফুলি গরম বাটি পুরা গায়ের মধ্যে ফিক্কা মারছে। আপনার মা ছিল সামনে? আম্মু সামনেই ছিল। মা থাপড়ায়নি ধরে? না, আমার আম্মু কখনো গায়ে হাত তুলে না কারো, আমার ছাড়া কারো না।
মানে আমাদের 3 ভাই বোন ছাড়া। কিন্তু আপনার মার সামনে আপনার জামাই খারাপ পরে আচরণ আমার আম্মু করতেছে। বলছে যে আমি আমার মেয়ে তোমার কাছে রাখবো না, আমি ছাড়াছাড়ি করা ফেলবো, কারণ বিয়ের প্রথম দিনে যদি এরকম মাইর খেতে তো পুরো জীবন ওর পরেই থাকবে এই জায়গায়। ও বলছে চলেন আমি এখনই ডিভোর্স দিতে নিয়ে যাবো। তা আমরা কাজী অফিস গেলাম, কাজী অফিস বললো 3 মাস আগে কোনো ডিভোর্স হবে না, হুম কারণ বিয়ে মাত্র কালকে হয়েছে, কেমনি 3 মাসের আগে ডিভোর্স হয়। তা আম্মু উনিও বাসায় ওনার যে আমার উকিল হলো, উনি তো উকিল চেয়েছিল, উনি হলো আরেক বড় মিথ্যু। হুম আমি এমন একটা মানুষ, আমি রাস্তায় যদি কোনো একটা অচেনা লোক যায় তারও আমি সালাম দিয়ে চলি। হুম আর সে বলে আমি সালাম দেই না, আমি অভদ্র ফ্যামিলি থেকে বিলং করি, অনেক কিছু বলে আমার হাজবেন্ডের মাথার মধ্যে পোক বসছে। হুম দেন তারপরে ওইখান থেকে সমস্যা আরও বাড়তে থাকলো। আমরা ওই বাসার থেকে উনি বললো ফ্ল্যাট বাসা যাও, এরকম সাবলেটে থাকতে পারবে না। তো ভাইয়া বললো যাও, হয়তো বা ও ঠান্ডা হয়ে যাবে ওই টাইমে। উনি মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল, আসে নাই, ফোন দেয় নাই, বিরক্ত করে নাই। তো ওই বাসায় যখন গেলাম 17 রোজার দিন আমার বাসায় আসছে। আমি ইফতারি খাই না প্রথমত, আমি এমনি শরবত খাই, আমি রোজা রাখি। ইফতারি খাইতে বলছে, আমি বলছি আমি ইফতারি খাবো না। কেন বললাম খাবো না? এই যে মায়ের স্টার্ট হইলো। আমার ছোট খালামণি ছিল, ওর মেয়ে ছিল, আমার নানু ছিল, আম্মু ছিল। আম্মু তখন একবারে অসুস্থ, সিক হয়ে গেছে। তো ওই টাইমে এমন মারাই মারছে যে আমার নীল কালার জামাতে আমার পুরো বডি নীল হয়ে গেছে। আমার খালতো বোন যার সামনে ছিল, ওর হাত পা কালো হয়ে গেছে, সুন্দর মানুষও। Oh my God. তারপর তারপর আবার কিছুদিন অফ থাকলো, আবর কোরবানির আগ দিয়া ওই দিন আবর মারলো। ওদিন তো খালামণিও ছিল না আমাদের বাসায়। হুম আমাদের আমরা যে বিল্ডিংয়ে গেছি মাঝখানে কোনো ফ্ল্যাট নাই, 2 সাইডে 2টা ফ্ল্যাট, মাঝখানে ফ্ল্যাটটা কমপ্লিট এখন অবধি হয় নাই। আমার আম্মুর আমি এত চিৎকার পারছে, আশেপাশে কেউ শুনেই নেই। রোজার টাইম কে শুনে? ঈদের টাইমে কেউ শুনে? সবাই সবার বাসায় ব্যস্ত থাকে। ওই দিনের মাইটটা আমার জীবনের সম্ভবত ভয়ঙ্কর জীবন ছিল ওইটা। আমি আজও মনে করলাম আমার শরীরের পশম দাঁড়ায় যায় যে আমি এরকম মায়ের হয়তো বা কোনোদিন খাই নাই। না বাই দিছে, না আম্মু দিছে, না আদার্স কেউ দিছে। শরীর নীলা পড়ছে সাথে আমার 2টা মানে বুকের হাড় নীলা পড়ে গেছে। জরায়েতে ডাক্তার বলে দিছিল যে হয়তো বা তুমি একবার মা হবা বা না হইতে পারো। এত কিন্তু মাইরের পরে আপনি পুলিশের কাছে যাননি না, কেন? ওই যে ভাইয়ের সম্মান যাইব, নানা বাড়ির সম্মান নষ্ট হইব। এগুলো বাকওয়াস কথাবার্তা। মানে ভাই 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 করে ভাই বলছে আমার তো যখন ওর সাথে বিয়ে দেবে তখন আমি বলছি আমার পড়াশোনা জানি কোনোদিন নষ্ট না হয়। আমি এক শর্তে বিয়ে করবো, আমার গায়ে টাচ করতে পারবে না যদি যতদিন পর্যন্ত আমি অনুমতি না দিই। তখন উনি শিকার গেছে, ওনার উকিল যে ছিল, মানে আমার ওই সাইড থেকে উকিল বাপ যে আসছে সে শিকার গেছে সবার সামনে। আমার ভাই ওই দিন গলা বেড়ায় বলছিল যে তুমি জীবনে যত ভুল করো বা যত কিছু হোক ভাইয়া কখন তোমাকে ছাড়বো না। যে বিশ্বাস ছিল ভাই কখনো ছাড়বে না। কেউ কারো আপন না রে বোন, তো সে তারপরে যত বড় রক্তের লোক হোক। তারপরে এরকম গেল। তো তখন থেকে আমি জিদ বাইন্দা নিছি সংসার আমি আর কোনো কিছুর বিনিময় করবো না, যেহেতু মার খাইয়ে ফেলছি। আমার সবচেয়ে বেশি খারাপ লাগছিল ওই টাইমে যে আমার ভাইনা আছে, মানে মামাতো বোনের ছেলে, ও আর আমি 1 বছরের ছোট বড়, একসাথে বড় হয়েছি, স্কুল লাইফ কলেজ লাইফ সব একসাথে আমাদের দুজনের। ওর সাথে আমার নিয়ে একটা বাজে মন্তব্য করছিল। ভাগ্নের সাথে? হুম। ওকে। আর আম্মুরে নিয়ে টন মারছিল একটা যে তুমি না থাকলে তোমার মা আমার সাথে থাকবে। জিনিসটা বাজে না আমার জন্য? ওরা বলছে না আমার দ্বারা সংসার হবে না। আমি তো থাকিও নাই তার সাথে, তাহলে আমি ব্যাড রেকর্ড কেন নিজের কাঁধে নিব? হুম তো তখন আমার সংসার বিচ্ছেদ হইলো 2018-তে নভেম্বরের 2 তারিখে। আমার ওইখান থেকে আমি ডিভোর্স নিয়ে আসলাম। ডিভোর্স তো উনি দিবেই না, উনি পায়ে ধরা মাপ চাইতেছে, অনেক কিছু করতেছে। আমি বলছি এখন আর কিচ্ছু আসে যায় না আমার। গায়ে হাত এত তুলছে নোংরা দেখতেছি। নোংরা গালি দিত আম্মুরে ফোন দিয়া যে আমার জুনিয়র যারা ছিল আশেপাশে যারা ভাড়াটিয়া ছিল, ওরা যখনই আমার এক্স হাজবেন্ড কল দিত ওরা বলতো যে এখন শুরু হবে গালাগালি। মানে উনি এত নোংরা বাসা, কিন্তু কখনো কিন্তু আমার বড় বোনের সাথে 14 মাসের সংসারে কখনো ওরা একটা গায়ে হাত তুলে নেয়, তুই তাঙ্কারি কোনোদিন ইউজ আপনার করে না। দুলাভাইকেই বিয়ে করতে হলো কেন? আপা কি হয়েছিল আপার? ওর ব্লাড ক্যান্সারে ও মারা গেছে। আপা মারা গেছিল? হ্যাঁ, ও আমার থেকে 9 বছরের বড় বড় ছিল ছিল। আপনার আপন বোন? হ্যাঁ, আমার বড় বোন। আপনার মানে যাকে দুলাভাই ডাকলেন তার সাথেই গিয়ে ঘুমাইতে হইলো দিন শেষে? না, ঘুমাই নাই তো, শুধু জাস্ট বিয়েই করছিলাম। তার সঙ্গে ফিজিক্যাল কোনো না, রিলেশন ফিজিক্যাল হয়নি? কোনো সম্পর্কে আমি যাইনি তার সাথে। আচ্ছা তো এই জন্যই তার রাগ ছিল যে তুমি বিয়ে বিয়ে করছে, তাতে বসে তো থাকবো না, থাকবো কি অন্যজনের সাথে নাকি? সে এরকম একটা টন মারতো যে যার সাথে আমরা তার সাথে থাকি। ফাইন। ওইখান থেকে বেরিয়ে আসলেন, তারপরে? তারপর এখান থেকে আসার পরে আমার বড় ভাই আসলো বাংলাদেশে, ও বিয়ে করলো। ওই দিন থেকে আমার লাইফে টর্চারিং বাড়লো, আর হুম কমে নাই। কিভাবে বাড়লো? কারণ ওর ওয়াইফ নিয়ে ঘুরতে যায় বা আদার্স কোনো যায়, আমি সবসময় জিজ্ঞেস করতাম তুমি তো আমার ভাই হতে, তা আমাকে কেন সাথে নাও না? হুম ও বলে তুমি এখনো বিবাহিতের লাইফ বুঝো না। পরে আমি একদিন রাগে বলে ফেলছিলাম আমি ডিভোর্সের 3 বছর পার করে ফেলছি। হুম বিয়ে না করি, সংসার না করি, কিন্তু এতটুকু তো সেন্স তো আমারও আছে, তাই না?
হুম, তুমি বিয়ের সাথে সাথে তুমি আমার আম্মুরে ভুলা গেলা, নিজের লাইফ সেটেল করলা, তাহলে আমি কই আছি তোমার জীবনে? হুম। আমার আক্ষেপ এই জায়গার থেকে শুরু হয়েছে যে আমি তাহলে কোন জায়গায় আছি। আমি আজও প্রশ্ন করি, তুমি আমার এত ভালোবাসো, তাহলে আমার একা কেন করলা? আমি তো আজও বাইসারা কিছু বুঝি না। ওর বিয়ের পর ওর বউ বা ওর শ্বশুর বাড়িতে গেছিলাম না, তো ওর শ্বশুর বাড়ি, ওর ওয়াইফ আবার আমাদের সাথেরই, আমার ঠিক 1 বছরের জুনিয়র। তো ওর জ্যাঠটা আমাদের সাথে, আমরা একসাথে খেলাধুলা করছি, আজও অব্দি একসাথেই ফ্রেন্ডলি বন্ডে আছে। তো এখানে জিজ্ঞেস করতে, তো আমি বলে ফেলছি যে আমার তো ডিভোর্স হয়েছে। আমার ভাই বল, ওর নাক কেটে গেছে। মিথ্যা তো আর বলি না, ডিভোর্সই তো হয়েছে ভাই। ওর ওইখানে ইজ্জত চলে গেছে। ওই দিনের পর ও আজও অব্দি, ওর বিয়ের 5 বছর শেষ হয়ে গেছে, কখনো শ্বশুরবাড়িতে আমাকে নেয়নি। আপনি বিয়ে করলেন কাকে পরে? তারপরে 2022-এ আমি যখন পরীক্ষা দিলাম ইন্টারে, আমার হাজব্যান্ড আসছিল দেখা করতে, এমনি দেখতে আসছে যে বাচ্চাটা কত বড় হয়েছে বা কোনো কিছু। তো তখন সে দেখা প্রপোজাল দিছিল যে তুমি কি আমাকে বিয়ে করবা কিনা। আমি বলছি আমার কিন্তু পাস্ট এরকম, হুম। আমাকে কোনো ফ্রেন্ড, বেশিরভাগ আমি ধ্বংসের পথে নামছি শুধু আমার ফ্রেন্ডদের কারণে। কেমন? ওরা কোনো ভুল করছে, ওই দায়ভার আমার কাঁধে এসে পড়ছে। আমি রেপ মানে বুঝতাম না, কিন্তু রেপের ভিক্টিমও আমারে বানায় ফেলছিল। কি বলেন? 2015-তে হয়েছিল এরকম। কিরকম? মানে ফ্রেন্ডের সাথে আড্ডা মারতাম, ফ্রেন্ডদের বাসায় যাইতাম, এরকম করতাম। তো ফ্রেন্ডও ওর, আমাদের এখানকে বেশিরভাগ মানে ছেলে মেয়েদের বোর্ডিংয়ে পাঠায় দেয়। যেহেতু দুষ্টু টাইপের লোক আমরা, বোর্ডিংয়ে গেলে তো একটু তো শান্ত হবো। তো বলছে আমার বোর্ডিংয়ে থামাইতে হবে, তোমার একটা কাজ করতে হবে, তুমি আমাদের বাসার পাশে তখন থানা ছিল, তুমি যাই বলো যে তোমাকে রেপ করছে। আমি কই রেপ মানে কি? কয় তুমি যে খালি জাস্ট বলবা যে মেহেদি আমার রেপ করছে, বাকিটা দেখা যাবে। তোর বাসার থেকে পুলিশ ধরে নিয়ে গেল। পরে পুলিশ দেন অনেক বছর পরে এটা ভুল বোঝা বুঝেছে যে এটা ওদের দুষ্টামির কারণে একমাত্র আমার স্যাক্রিফাইস করতে হয়েছে এই জায়গায়। বলতে যে আমি এতজন পুরুষের সাথে থাকছি, কিন্তু যখন আমাকে টেস্ট করানো হয় কোনো শরীরে আমার কোনো টাচ তো দূরের কথা, তখন আমার পিরিয়ডে নয়, তাহলে আমি কীভাবে ফিজিক্যালে যাই? এতটুকু তো সেন্স কেউ খাটাক কোনো জায়গায়। ওইখান থেকে আমার লাইফ ধ্বংসের পথে আসলো। আস্তে 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 সবার কাছে কালার হইতে থাকলাম। আপনি নিজে গিয়ে থানায় বলতেছেন যে আমাকে হ্যাঁ, শারীরিকভাবে তখন আমার ধর্ষণ 9 করেছে? বছর বয়স। আমি রেপের মিনিংও বুঝতাম না। পাগল আপনি? তখন আমি রেপের মিনিংও বুঝতাম না যে রেপ মিনিংটা কি। যাইতেছেন পুলিশের কাছে আবার সেটার অভিযোগ নিয়ে? আমাদের এখানে তো পুলিশ আমাদের কাছে আমাকে ডাল ভাতের মতন লাগতো। আমি তো ওইখানে যে খেলতাম, ঘুরতাম, ফিরতাম, এরকম লাগতো। তো ওইখান থেকে সবার কাছে কালার হইতে হইতে আজ অব্দি কালারই রয়ে গেলাম। বিয়ে করলাম, ওইখানে তো সংসারে তো কোনো সুখই পাই নাই। আমি মনে করতাম আমার হাজব্যান্ড আমার বোনের ফ্রেন্ড, যেহেতু হয়তো বা আমাকে সুখে রাখবে, হয়তো বা। হুম, কারণ সেও বিয়ে করছে, সেও ছোটকাল থেকে আমাকে দেখে আসছে আমি কিরকম চলাফেরা করার লোক বা আমি কোন প্রকৃতির। তো যখন তাকে আমি বললাম যে আপনি যদি পারেন আমার ফ্যামিলির সাথে কথা বলে আমি বিয়ে করতে পারি, আমার ফ্যামিলি অনুমতি না দিলে আমি ভাইগা বিয়ে করবো না কোনোতে। আমি তোমার ভাগাই নিব না। সো ফ্যামিলিগতভাবে বিয়ে হলো? হ্যাঁ, ফ্যামিলিগতভাবে। তাহলে এই সংসার ঝামেলাটা কই হইলো? বিয়ের 23 দিন থেকে শুরু হলো ঝামেলা। কিরকম? যে আছে না, বিয়ে বাড়িতে অনেক সময় ভুলা যায় মারা কিছু দিতে, এরকম বিষয় যাইতো। তো আমি পুরান ঢাকার হইলো কি, আমি দাদু বাসায় বড় হই না, নানু বাসায় বড় হয়েছি। তো ওই পরিবেশে আমি বড় হই না, জানি না ওই পরিবেশের রুলস কিরকম। আমার আম্মুর আছে যতটুকু আমার ততটুকুই দিবে, যেটা আমি বুঝে আসছি। তো ভুলে ওই নতুন জামাই দেখলে হয়তো বা টাকা দিতে হয়, আমার ফ্যামিলি ভুলে গেছিলো দিতে। বিয়ের দিন রাত্রে আমি পাশের রুমে থেকে শুনতেছি চিলাচিলি, হাউকাউ, কেমন ফ্যামিলিতে বিয়ে করলো, তারা তো হাতে বকশিস দিতে পারে না। গেল থাক, ওর আমার পরের দিন আমার ফ্যামিলি থেকে গেছে আমার আনতে। তো তখন আমার বড় বোন বুঝাই বলছে যে এটা কোনো বিষয় না, আমাদের ভুল হয়ে গেছে, আমরা মাপ চাই, আর এই বিষয়টা এখানে বন্ধ করে দেন। তো আমার ননাসও এখানে টিটকানি মেরে বলতেছে যে ফার্নিচার তো দিলেন না। তো আমার আপুও বলে আসছে আপনাদের রুম খালি করেন, আমি ফার্নিচার দিয়ে আসবো। একটা রুমে যদি ফার্নিচার দিয়ে ভরাই থাকে তাহলে ফার্নিচারটা কোথায় রাখবো? রুম খালি করে দেন। তো এখান থেকে স্টপ হলো। 23 দিন থেকে শুরু হলো। 23 দিনের দিন আমার শাশুড়ি শ্বশুর গ্রামের বাড়িতে গেছে, নোয়াখালী, আর আমার হাজব্যান্ড আমি বাসায়। তো মামা শ্বশুরের বাসায় ছোট মামা শ্বশুর দাওয়াত দিছে যে আসো আমার বাসায় বসো, খাবার খাও। তো খাবার ওইখান থেকে শুরু হলো। যেই মেয়ে নিজের বিয়েতে নাচতে পারে ওই মেয়ের গ্যারান্টি কি যে সংসার করবে। এই টন মারা শুরু হইলো। 1 টন 2 টন করতে করতে ওনারা এই জিনিসটা সিক্রেট করতেছে যে, মানে আমি বলছে যে আচ্ছা আপনি দুনিয়াতে আসছেন, আপনার গ্যারান্টি নাকি যে আপনি দুনিয়াতে বাঁচবেন? ওদের সাথে তুমি মানুষ সাথে অনেক কথা বলো। আমার হাজব্যান্ড বিয়ের দিনে বলেছে তুমি যদি তাদের সাথে চলো তো তোমার সংসার গেছে, যদি তাদের কথা মতন উঠবোস করো। কারণ ওর আগের ওয়াইফ ওর আপন চাস্তু বোন ছিল, ওরে বের করে, যদি ওরে বের করে দিতে পারে তাহলে আমি তো এখানে কিছুই না। তো ওই দিন গেল। তো আমার বেবি আবার আমার বিয়ের
1 মাস 1.5 মাসের মাথায় কনসেপ্ট হয়েছে। হুম তো হইলো এখন কি বাচ্চা বেড়ে থাকলে অনেক মানুষই ঘুমায়, হুম অনেক মানুষই জাগনা থাকে, অনেক মানুষ হাঁটে ফিরে, কারো খাবারে কষ্ট হয়। তো আমার প্রথম থেকেই আমার বাচ্চা যখন পেটে আসছে আমার খাবার অনেক প্রবলেম হইতো, হুম আমার বমিট হইতো, অনেক ব্লিডিং যেত সাথে, বমিটের সাথে। তো আমি শুধু ভর্তা খাইতে, আমার আদার্স কোনো কিছু খাইতাম না। তো আম্মু প্রতিদিন, আপনি ভাবেন যে দিয়াবাড়ির থেকে প্রতিদিন মধ্যপাইকপাড়া যেতে কতটুকু সময় লাগে, হুম প্রতিদিন 160 টাকা ভাড়া আছে, আমার নৌকা বাড়িতে 20 টাকা লাগে। হুম এই 200 টাকা ভাড়া আম্মু দিয়ে প্রতি সপ্তাহে আমার জন্য খাবার পাঠাইতো, কিন্তু ওই খাবার আমার নসিবে আসতো না। কেন? আমার শাশুড়ির ফ্যামিলির সবাই আমার আম্মুর হাতের খাবার খাইতে অনেক পছন্দ করতো। তো আমার মামা শ্বশুর আসতো, খালা শাশুড়ি আসতো, তারা আমার ভর্তা বা আদার্স কোনো খাবার দিলে তারাই অর্ধেকের বেশি নিয়ে দিত। প্রতিদিন তো আর আমি স্যাক্রিফাইস করবো না। তো আমি একদিন রাগ হয়ে বলছি যে কেন আমার জন্য পাঠাইছি, তাহলে আপনি আপনার ফ্যামিলির কি কারণে দেন? আমার শাশুড়ি শুধু একমাত্র একটা কাজ করতো, সকালে আমার খাবারটা তৈরি করে দিয়ে দিত, মানে ভাত রান্না করে দিয়ে দিত। আর ঘর ঝাড়ু দেওয়ার জন্য তো বুয়া ছিল। হুম আমার হাজবেন্ড যেহেতু অনলাইন ইয়ে চাকরি করতেন। ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা করে, তো ও সারা রাত জাগনা থাকতো, সারাদিন ঘুমাইতো। হুম। তো ওর এত প্যারা ছিল না, আমার কোনো ইয়ে ছিল না। কিন্তু ওই যে আশেপাশে থাকে না, যে আত্মীয় স্বজন থাকে আরেকজনের সংসারে কিভাবে আগুন ধরে দেবে, তারা করতে এই কাজগুলি। হুম কোন জায়গায় অনুষ্ঠান দাওয়াত দিচ্ছে, ওইখানে বলে তো তুই কিন্তু এটা করিস না, মানুষ তোরা বেজ্জতি করবো। হুম মানে আগেই টন মেরে দিত যে তোর দ্বারা এটা হইব, তোর দ্বারা ওইটা হইব। যে বাসা যেতাম, আমার বাচ্চা বেড়ে তখন 5 মাস অলরেডি হয়ে গেছে, তখন আমার হাজবেন্ড আমার গায়ে হাত তুলে। হুম। আমার কান পুরো একটা ডাইন সাইড নষ্ট হয়ে গেছে, বাম সাইড 97.53% আমার বন্ধ। বাম সাইড আমি লাউড কথা না বললে শুনবো না। ডান সাইডেও এখন মোটামুটি চলে গেছে, 45% বন্ধ হয়ে গেছে। আমি সার্জারিও করছি মাঝখানে একবার। হাজবেন্ড থাপ্পড় মারছিল 5 মাস, তখন আমি প্রেগনেন্ট অলরেডি। 5 মাসে প্রেগনেন্ট অবস্থায় হাজবেন্ড মারছে হ্যাঁ, গায়ে হাত তুলছে। এবং তারপরে আপনার কানে শ্রবণ শক্তি চলে গেছে। হ্যাঁ, ও মাই গড। তো তখন মারলো, তো আমার শ্বশুর কিন্তু পাশের রুমেই ছিল, ওনারা গেল একটু চিল্লাচিল্লি করলো, কিন্তু তারপর ওনারা বলে তুমি ভুল। ও আমার বাইরে ফোন দেয় বলে আপনার বোন গাড়তারামি করছে, জন্য মারি খেয়েছে। আমার ভাই কয় হ্যাঁ আমি জানি ওইটু গাড়তারা। হুম কেন তুমি কি ওইখানে প্রতিবাদ করতে পারতো না? হুম। যা তোমার মারার রাইটস কে দিছে? আমাকে বলো, আমার বোনরা আমি শাসন করব। আমি বলবো যে তুমি এটা কেন করছো, বা তুমি এটা কইরো না, হুম এইভাবেই তো বোঝানো হবে। সে মারলো। ওই দিন ওর মা চলে গেল। আমার বাসায় যে ময়লা নিতে আসে না, ওই লোক আর বাড়িওয়ালার নাতি ছিল, ওর বয়স প্রায় 8-9 বছরের উপরে। ও বলতেছে আন্টি আপনার কান দিয়ে রক্ত পড়ে দেখেন। আমি খেয়ালই করি না আমার কান দিয়ে ব্লিডিং হইতেছে। আচ্ছা, এত যে ঘটনা ঘটতেছে, আপনার পরিবার থেকে কেউ একবার আপনার জামাইরে ধমক দিচ্ছে না? আম্মু অনেকবার বলছে যে তুমি কেন এরকম করো। হুম আম্মু অনেকবার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ওর মাথায় তো ভূতই। ও ওর ফ্যামিলির কথাও শুনে না, আমার ফ্যামিলির কথাও শুনে না, বাইরে ওই যে আউটসাইডার ফ্রেন্ডরা আছে হুম ওদের কথা শুনে। হুম আমার একটা প্রশ্ন, সাপোজলি ধরেন আপনি মাসে 40,000 টাকা ইনকাম করেন, হুম আপনার কোম্পানির বিল ধরেন আরো 20,000 টাকা, আরো 20,000 টাকা আপনি নিজের পকেটে কিন্তু থাকে, হুম আপনার না ঘর ভাড়া দিতে হয়, না আপনার বউ বাচ্চা পালতে হয়, তাহলে আপনার টাকাগুলি করেন কি? হুম। প্রশ্ন তো এটাই, আপনি করেনটা কি টাকাটা? মানে আপনাকে কোনো টাকা পয়সাও দিত না, না? আজ পর্যন্ত আমার বিয়ের প্রায় 2.5 বছর হয়ে গেছে, সেপারেশন তো আমি 9 মাস হয়ে গেছে আইসা পড়ছি, হুম আজ অব্দি সে আমাকে 1 টাকা দেয় নাই। 1 টাকা না, তার ফ্যামিলিকেও সে 1 টাকা দেয় না। প্রথম দিক দিয়ে বাচ্চার প্রতি অনেক টেক কেয়ার ছিল, কিন্তু তারপরে ও লুজ হয়ে গেছে। কোনো টেক কেয়ার তো দূরের কথা, কোনো টাকার কথাও বলে না। ওর বাবা মা এখন স্টিল, ওর বাবা মা আমার বাচ্চাকে চালায়, ও চালায় না। শ্বশুর শাশুড়ি বাচ্চা চালাচ্ছে? হ্যাঁ, ওরাও তো আগে দেখতে পারতো না। ওরা 8 মাস পর্যন্ত আমার বাচ্চা কুলেই নেয় না। কেন ছেলে দুনিয়াতে আনলাম, মেয়ে কেন দুনিয়াতে আনতে পারিনি? মানে ওরা মেয়ে বাবু চাইতে কেন আমার ছেলে হইলো? এটা কি প্রোডাকশন হাউস যে আমি চাইবো আর হয়ে যাবে ব্যাপারটা এটাই এরকম? তো আমার কাছেই তো প্রশ্ন ছিল এটা। আমি আগে কখনো আমার বিয়ের প্রথম দিক দিয়ে আমি কখনো তাদের সাথে যুদ্ধ করার চেষ্টা করি নাই। কারণ মনে হতাম হাজবেন্ড তো সাপোর্ট তো করতেছে, হাজবেন্ড তো তার ফ্যামিলির সাথে কথা। কিন্তু আমার হাজবেন্ডের কোন 19 থেকে কিছু বললে বলতো যে তোমার সামনে কি আমি ওদের জুতা দিয়ে পিটাবো কিনা? আমি তো কখনো বলি না তুমি তাদের জুতা দিয়ে পিটাও, তাই না? তুমি তাদের সাথে মিউচুয়ালি বসে বলো যে তোমরা কেন আমার ওয়াইফকে টর্চার করো। আমার শাশুড়ি বলে যে চলো আমার বোনের বাসায় যাই, ওইখানেও গেছি, তুমি তো বোরখা পরো, তুমি তো খ্যাত, স্ট্যান্ডার্ড পোশাক পরতে পারো না। বোরখা পরলে খ্যাত হয় মানুষ? আমার হাজবেন্ড শুদ্ধ আমার প্রেগনেন্সির 6 মাসের মাথায় বলছে তুমি তো খ্যাত, তোমার সাথে হাঁটতে আমার লজ্জা লাগে। কোন দিক থেকে খ্যাত? বোরখা পরি যে শুনতে হইতো, সবসময় সবার কাছে শুনতে হইছে। পোশাক যার যেটা ইচ্ছা পড়বে। আমি প্রথম থেকেও বলছি যে আমি বিয়ের আগের থেকে লাস্ট পর্যন্ত, আমি মৃত্যুর আগ পর্যন্ত বোরখাই পরবো ভাই, বোরখা ছাড়বো না আমি।
ও বলতেছে কেন তুমি কি জানো না যে ইসলাম শরীয়ত তোকে বলা যে হাজবেন্ড যা বলবে তাই হবে। আমি কই ইসলাম এটাও বলা আছে হাজবেন্ড তোমার যদি বলে যে পোশাক আশাক ছাড়া চলতে এটা চলা যাবে না, তুমি হাজবেন্ডের এগেইনস্টে যাইতে পারবা। সঠিক। তো এবং আমার শ্বশুর শাশুড়ির সাথে রাখা যাবে না, এটাও নিয়ম আছে। না শ্বশুরের সাথে আমি কখনো বলি না আমি তাদের থেকে আলাদা হব বা না, আমার ওইটাও ইসলামের নিয়ম আছে আর কি, হ্যাঁ শ্বশুরের সামনে যাওয়া যাবে না, ওর সেটা বলতেন। আমি কখনো বলি না যে আমি ওর ফ্যামিলি থেকে আমি আলাদা হইতে চাই। আমি অনেক টর্চার সহ্য করছি। খাবার খাইতে বসছি তখন শ্বশুর বলছে তুমি তো আমার খাবারের মানে তার চাল আমি নষ্ট করে ফেলতেছি, আমি এত খাবার কেন খাই। আরে বাপ রে। আমি ওয়াশরুমে গেছি কেন লেট হইলো তারা আমার জবাব দিয়ে করতে হয়েছে। বাহ। আমার হাজবেন্ড ভাই আমি আমার রুমের দরজা লাগাই শুইতেই পারি, সাধারণ একটা বিষয়। হ্যাঁ। এটার জন্য প্রতিবাদ করতে হয়েছে আমার যে কেন আমি দরজা লাগাই শুবো, কেন আমি পর্দা নামায় শুইলাম, কেন ফ্যান ছেড়া শুইলাম। এগুলিও টর্চার নিছি আমি। আমার ফ্যামিলি থেকে অনেক কিছু পাঠাইতো তাদের জন্য। যেহেতু আমি 2টা ঈদে আমার শ্বশুরবাড়িতে করছি, কোনো সময় ঈদের কোনো বাজারে আমার ফ্যামিলি ত্রুটি রাখে নাই। আমার ভাইয়ের কাছে আমি সবসময় আবদারের লোক যে এটা দাও এটা দাও এটা দাও, ওরা কখনো না করে না, সব দিছে আমার হাজবেন্ডের বাসায়, খালি একমাত্র কি টাকা দেয় নাই। ওইটার সমস্যাটাই সবচেয়ে বেশি হয়ে গেছে। এত কিছু পরে ছাড়ার সিদ্ধান্ত কখন নিলেন? ছাড়ার সিদ্ধান্ত নিছি যখন আমার বাচ্চা 2-2.5 মাস, তখন থেকে আমি আস্তে 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 ওদের থেকে সরা শুরু করে দিছি। কারণ যেখানে যেতাম সেখানে অনবরত যে ফ্যামিলির নামে বদনাম শোনানো আছে না, অনেক মেয়েদের জন্য অনেক প্রবলেম হয়ে যায়। আমার আব্বু যখন আমার 1 বছর বয়স তখন যেহেতু আমার আব্বু ড্রাইভার ছিল চলে গেছে, ঋণ কত 2 দিন পর পর চলে গেছে। তো এর জন্য কি আমার আম্মুর কি চরিত্র খারাপ? আমার এটা শুনতে হয়েছে। মার চরিত্র ভালো হলে মেয়ের চরিত্র ভালো। আমার বাচ্চা হওয়ার পরে তো আমার টর্চার মনে আরো বেশি বেড়ে গেছে। আমি সপ্তাহে শুধু 2 দিন শ্বশুর বাড়ি যেতাম। বৃহস্পতিবার দিন যাইতাম বিকালে, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি দুজনে গভর্নমেন্ট অফিসার, ওনার তো শুক্র শনি ছাড়া তো কোনো ছুটি নেই তাদের। তো বৃহস্পতিবার দিন যাইতাম, রবিবার দিন সকালে আবার বাসায় ব্যাক করতাম। এই 2 দিনও তাদের কাছে আমি অসহ্য পিস আছে। বের হবো না, তুমি যাও একটু ঘুরে আসো, সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে, তো আমার তোমার সাথে বের করতেই হবে। যাও যাও যাও। তো বের হয়েছে, হুন্ডার সাথে বাড়ি খেয়ে আমার ডান হাত ঝুলে গেছিল, মানে একবার ফ্র্যাকচারিং হয়ে গেছে। আমার বাসার ছাদে উঠলে পঙ্গু হাসপাতাল দেখা যায়, এত কাছে আমার বাসা থেকে পঙ্গু হাসপাতাল। কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক আমার নেয়ই না। 7 দিন পরে আমি পঙ্গু হাসপাতাল যাই আমার হাতের জন্য। আমার আম্মু বিকাশে টাকা ভাড়ায় দেন, আমি যাই। তখন ডাক্তার বলে দেয় যে ওনার হাতের অবস্থা অনেক খারাপ, তো 2-1 দিন এরকম পুরো মাসটা রাখতে হবে। তারপরে যেহেতু এখন তো অনেক মানুষ আছে এখন ওর সিরিয়াল পাবে না সার্জারি করার, তারপর আমি আবার গেলাম মান্ডা, ওই যে হাড়গোড় ভাঙার ডাক্তার কাছে। ওনারা আমার ব্যান্ডেজ করে করে 2 মাস পরে আমার হাত আমি ঠিক করলাম। কেন আমি কি মেয়ে মানুষ না? আমার কোনো অধিকার নেই কোনো কিছু পাওয়ার? নাকি আমার ভাগ্যে সুখ আসার কোনো অধিকার নেই? মানে এত নির্যাতন এবং নিগ্রহ আমার শরীরে যখন আমার হাজবেন্ড আমার শাশুড়ির সামনে 2বার গায়ে হাত তুলছিল, মেবি হ্যাঁ নামাজ পড়তেছিল, নামাজ পড়ে উঠে এসে আমার শাশুড়ি, আমি রাগে, আমার এত অসুস্থ থাকতাম দেখে আমি রাগে বলতাম যে আল্লাহ কেন আমার দুনিয়ার থেকে নেয় না। যেহেতু আমি অসুস্থ সিক হয়ে গেছে, তবে অবশ্যই আমার ভিতরে একটু রাগ থাকবে। ওইটা কি করলো, ও ভাবছে আমি ওরে বলছি, ওইটা কি করলো, আইসা আমাকে এত জোরতে থাপ্পড় মারছে আমার চোখের এই কোনা নীলা পড়ে গেছিল। আমার শাশুড়ি বলে জাস্ট একটু হাত লাগছে। আর 3য়বার ওর বাবা মার সামনেই মারছে, ওর বাবা মা এরকম সামনাসামনি দাঁড়ানো, আর আমি মাইর খেতেছি। ওর বাবা মা বলে এটা মেয়েদের ভাগ্যে এরকমই থাকে, ছেলেরা মারতেই পারে, সাধারণ বিষয়। আমার শ্বশুর শাশুড়ি কখনো আমার সাইড নিয়ে, তার ফ্যামিলির লোক আমার এত অত্যাচার করছে, কখনো সে আমার শ্বশুরের সাইডের থেকে কেউ আমার এসে কিছু বলে নাই, আমার চাচা শ্বশুর বা আদার্স কেউ কিছু বলে নাই। আমার শাশুড়ির সাইডের লোকেরা অনেক অপমান করতো, প্রচুর। কিছু হইলেই কইতো যে আমার পড়ালেখার যোগ্যতা দিয়ে কী লাভ হইলো, সারা জীবন তো আমি এরকমই থাকবো, আমি কি কোনো জায়গার থেকে ভালো কোনো ফ্যামিলির থেকে বিলং করি কিনা, বা আমার পোশাক আশাকের কথা শুনতে হইতো, আমি তো অলওয়েজ অসুস্থ থাকি, আমি তো রুগী, এগুলো শুনতে হয়েছে। এমনকি আমার বাচ্চার 42 দিনের দিন তো আমি সবার সামনে বেজ্জুতি হয়েছি। মানে মেজু মামা শ্বশুর, সেজু মামা শ্বশুরের বাসায় আমার 3 নম্বর খালা শাশুড়ির ছেলের বউ আসছে, সে অলরেডি 4 বছর হয়ে গেছে তার বিয়ের বয়স, তার বেবি হয় না। তো অবশ্যই কেউ দেরি করে বেবি নিতেই পারে। আর আমার তো তখন আমার বাচ্চার অলরেডি 22 দিন 42 দিন বয়স। আমার বাসা থেকে কিন্তু তারা 2 দিন আগে খাবার খাইয়ে আসলো, আমাকে নিয়ে আসলো, দাওয়াত দিছে, গেলাম। আমার হাজব্যান্ড পরে গেছে, আমি আগে গেছি, তারা আমার এসে নিয়ে গেছে। তো আছে না যে বড় কিছু দিবা, ছোট কিছু পাবে, এরকম একটা বিষয়। তো ওই ভাবির জন্য বড় রোস্ট রান্না করছে, আর আমার জন্য ছোট রোস্ট রান্না করছে। তো মাঝখানে মামি শাশুড়ি আবার কি করছে, উনি আবার ওনারটা আমাকে দিয়ে দিছে।
দিতেই পারে, একজনের খাবার ভুলে উনি উনি বলতেছে যে ও কি এত বড় রোস্ট খাওয়ার যোগ্য নাকি। আমি ওই দিনে খাবার রেখে উঠে গেছি যে আমার ফ্যামিলি থেকে আপনি 2 দিন আগে খাই আসলেন। কে কথা বলছিল এটা? এটা মামি শাশুড়ি বলছিল 3 নাম্বার জন, যে আমি কি রোস্ট খাওয়ার যোগ্য নাকি। আমি স্টিল কান্না করে দিয়েছিলাম ওই টাইমে, যে আমার ফ্যামিলি থেকে আমার এইভাবে বড় করাইছে যে আমি আজও যদি বলি যে আমার এটা দরকার, আমার তখনই এটা দিয়ে দেয়। আমি বিয়ের পর আমার হাজব্যান্ড যদি স্টিল এখনো যদি কেউ জিজ্ঞেস করে, আমার হাজব্যান্ড বলবে যে ও কখনো আবদার করে নাই। আমি আবদার করা ছেড়ে দিছি। ছেড়ে দিলেন কেন জামাইরা? কোন লজিকে? কোন লজিক? ওই যে টর্চারিং, প্রতিদিন তো টর্চারকে সহ্য করবে না। ওর জন্য আমি টাকা ঋণ করে না দিতাম, এরপরও দিন শেষে শুনতে তো তুমি আমার জন্য কি করছো। Good. আমার ফ্যামিলির লোক ডাইরেক্ট ওকে বলা হয়েছে যে আমাদের মৌমিতা মাত্র 500 টাকার যোগ্য, ওরা কেউ 20,000 টাকা ধার দিব না, কিন্তু ও এখনো বাচ্চা স্টিল। আমার সামনে তুমি আজও বাচ্চা। আমি 2 দিন পর পর আমি এই 1 বছরে আমার 6 বার হাত ভাঙছে, আপনি বিশ্বাস করেন? কেন? আমি গত পরশু দিন আমার হাতের ব্যান্ডেজ আমি খুলে ফেলছি আগে। আমার হাত অলরেডি ফ্র্যাকচার। কিন্তু কেমনে হয়েছিল এটা? আমার ইনসিডেন্ট সেকেন্ড টাইম যখন আমার বাম হাত ফ্র্যাকচারে, আমার হাজব্যান্ড আমি চিৎকার বাইরে বাইরে ডাকছি, ও ঘুমের থেকে উঠে দেখে আবু জায়গায় ঘুমাই গেছে, কিন্তু আমাকে উঠায় নাই। আমার বাড়ি ফাইটে গেছিল বাম হাতের। ওই আম্মুর সাথে এসেই ব্যান্ডেজ করা লাগছে, আম্মুই টেক কেয়ার করছে। হাত ভাঙা নিয়ে গেছে, তারা আমাকে আমার মানে এমনভাবে ট্রিট করতো যে আমি তাদের কাছে মানে ফালানো ছিলানো কোনো লোক। মানুষ ডুমা যেরকম ব্যবহার করে গরমোছার, এরকম আমাকে ব্যবহার করছে ওরা। বোন, আপনার লাইফ থেকে যদি শেখে মানুষ, কি শিখতে পারে বলেন তো? যে কখনো দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে যায় না, যে এরকমভাবে বিশ্বাস করে না যে সে তোমাকে অলওয়েজ টেক কেয়ার করবে, যে তোমার সাইডেই কথা বলবে। হাতে কোনো খুব কম পুরুষ যে আছে তোমার সাইড নেবে। হ্যাঁ। আর যারা দ্বিতীয় বিয়ে করবে তাদের প্রথম লিসেন এটাই থাকবে যে যদি মনে করো যে আমার ফ্যামিলি আমার টেক কেয়ার করবে, এটা ভুল ধারণা। এটা সবচেয়ে বড় ভুল ধারণা হবে যে ফ্যামিলি টেক কেয়ার করবে। মানে দ্বিতীয় বিয়ের জন্য আমি দ্বিতীয়বার জন্য রাইট দেই না যে কেউ দ্বিতীয় বিয়ে সেকেন্ড ইন টাইম কেস করবে। যদি লাগেই, হ্যাঁ, তাহলে ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিবে না, এটা হচ্ছে মরাল। মরাল যে ফ্যামিলি তো কখনোই সাপোর্ট দিবে না। আমি যেরকম ফেস করছি, বা আমার মায়ের তো আমার ভাইও দেখছে যে আমার কান কিভাবে ব্লিডিং পড়ছে, স্টিল এখন অবধি ও আমার ফ্যামিলি আমার সাইড নেয় না, আমার আম্মুর সাইড নেয় না, ও আমার শ্বশুর বাড়ির সাইডে। কেন ভাই? আমার শাশুড়ি একজন এমন পার্সন, আপনার সামনে এক কথা বলতেছে, আপনার থেকে 2 কদম সরবে, কথা ঘুরে যাবে। আমি লাস্টের বারে যেই রিজনে বাসায় আসছি, ওটা জন্য তো পুরা ওটা কোনো রিজনই ছিল না, কিন্তু ওনারা আমার ওইখানে ওরকমভাবেই প্রেজেন্ট করছে, বিধায় আমি ওরকম করছি। একটা বাচ্চা না, যদি ভাই আপনি চিন্তা করেন যে একটা বাচ্চা নিয়ে আমি 3 তলা আমার বাসার থেকে প্রায় আপনাদের এই পুরো গলিটা থেকে বেরোইলাম, একটা বাসা যদি 3 তলা ভাই, অবশ্যই আমার পানি টিসা লাগতে পারে। আমি যে জাস্ট বোতল উঁচা করে আমার ননাসের পাশে পানি খেয়েছে, ননাস বলছে যে তোর বাপ মা কি তোর ম্যানার্স শেখায় নাই? 20 টাকার বোতলের জন্য আপনি আমার বাপ মার কাছে চলে গেছেন? ম্যানার্স মিন কি বোঝায়? যে বাপ মা ম্যানার্স শেখায় নাই মানে কি? বাসায় এসে যখন আমার শ্বশুরকে আমি বললাম, শ্বশুর তো অনেক রাগ হয়ে গেছে, কেন তো বড় কথা বলো তোমাকে, একটা 20 টাকার বোতলই তো, এর জন্য কি হইতে পারে? আমার শাশুড়ি তখন হ্যাঁ হ্যাঁ বলছে। আমার বড় বোন যখন ফোন দিয়ে জিজ্ঞেস করে যে ওরা কেন এই কথা বললো, পানি তো খাইছে, এমন যে ও কোনো অপরাধ করছে এখানে, উনি বললো যে আচ্ছা ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না। তৃতীয় দিন যখন আপুর এই বিষয়টা নিয়ে গ্যাঞ্জাম শুরু হইলো, বললো, তখন কি বলছে যে না এরকম তো কোনো কথা হয় নাই, জাস্ট ওরে বোঝানোর জন্য বলছে যে তুমি এরকম করে অন্য বাসায় পানি খেলে তোমার বেজ্জতি হয়ে যাবে, আর বড় বোন হিসাবে বলছে। এটা কি বড় বোনের কাতারের কথাবার্তা? আমার আর লাস্টের রিজেন্ট এরকম হয়েছে যে আমার মামা শ্বশুরের কাছে আমার মামা শ্বশুর আমার হাজব্যান্ডের কাছে টাকা পাইতো, দেন ভালো কথা। আমি তো সপ্তাহে 2 দিন থাকি, তাই না? আপনি যদি কারোর সাথে লেনদেন করেন আমি কিন্তু জানবো না, আপনি যদি আমার না বলেন। তো আমার ওষুধের জন্য টাকা দিছে যে তুমি যে ওষুধ নিয়ে আসো, যেহেতু মামা শ্বশুর নিজের ফার্মেসি আছে। তা আমার জাল আর আমি গেলাম, মানে আমার দেবরের বউ আর আমি গেলাম। ওনার সাথে তকাতকি হয়েছে, আমিও বলছি কেন আমি বলবো না। অলওয়েজ যে আমার বাপমার বাসা থেকে আমি টাকা নিবো, কেন বাপমার বাসা থেকে আমি তো গাছ লাগায় রাখি নেই যে তোমরা বলবো আমার গাছ থেকে ছিঁড়ে এনে তোমাদের দিব। তো গেলাম, যাওয়ার পর উনি বলতেছে যে তোর হাজবেন্ড আমার টাকা দেয় না। আমি কি মামা আমি কেমনে জানবো, আমি তো আজকে এলাম, তাই না? আপনি ওর বাপের লোক কথা কন, আমি এই বিষয়ে জানি না। তখন আমার শ্বশুর কিন্তু আমার পিছে দাঁড়ানো, তুই এত বেয়াদব কি লিগা? বেয়াদবে কি করলাম? আপনি আমার কাছে তো দেন নাই, আমার কাছে দিলে আমি আপনার কাছে আপনি আমার জিম্মি করবেন, আর আমি বা করতে দিব বাপমার বাড়ি থেনে দে। আমি বলছি আমার বাপমার বাড়ি থেকে গোলা বড় ধান রাখছে নাকি যে আমি লয়ামো সব। আমি ওনার সাথে রাগ হয়ে গেছি, উনি আমার সাথে বেয়াদবি করলে অবশ্যই আমি এখানে করতে বাধ্য। ওটা পুরো একটা ভাইয়া তেপতের মাথায় যদি একটা দোকান হয়, তো এখানে অনেক মানুষ থাকে। ফার্মেসির দোকান বা বিকাশের দোকানে কিন্তু প্রচুর মানুষ, আনাগোনা কিন্তু প্রচুর মানুষের হয়। ওইখানে একটা রিক্সা চালক আঙ্কেল ছিল, উনি বলছে যে ছেলের বউদের সাথে এরকম ব্যবহার করতে নেই। আমার মামা শ্বশুর কি বলছে যে
ছেলের বউরা আর কিছু কিছু বউরা আছে যে জুতার যোগ্য, জুতার নিচে রাখতে হয়। এর মানে কি আপনার বউ কি জুতার যোগ্য নাকি? ওটা কেন বললাম, উনি আমার চুল ধরে থাপ্পড় মেরে দিচ্ছে গালের মধ্যে। আপনি মানেন নাই? আমি কিচ্ছু করিনি এখানে। কেন মারবেন না? কেউ আপনার গায়ে তুলে নিস্তার কেন পাবে? আমার শ্বশুর তো পিছিয়ে দাঁড়ানো, অবশ্যই তো সে সে আমার বাবা হয়েছে, উনি তো আমার সাইড নিবে। কেউ কারণ আপনি না বললেন? তখন তো মনে করতাম যে তারা আমার সব কিছু। তো আমার শ্বশুর দেখলো আমার জাল আর আমি দুজন একসাথে বাসাকে আমার ধরেন শুধু অল্প একটু একটা রাস্তা, 2 মিনিট টাইম লাগবে বাসা যেতে। আমার হাজব্যান্ড রাস্তায় লাইন ঠিক করতেছে, আমার জাল যায় বলো ভাইয়া এরকম না হইছে, ভাবির গায়ে থাপ্পড় দিছে মামায়। কয় মারতে এবার সাধারণটা বিষয়, সাধারণটা আমার জীবন অনেক সাধারণ পুরাই। বাসায় গেলাম, ওইখানে আমার ওই মামা শ্বশুরের বউ, বড় মামি শাশুড়ি, সেজু মামি শাশুড়ি, আমার খালা শাশুড়ি ছিল, আমার শাশুড়ি, আমার জালের মা, নানি, সবাই রুমে। তো আমার জাল চিল্লাই চিল্লাই বলছে যে ভাবিরে তো গায়ে হাত তুলছে। আমার শাশুড়ি কয় ওরা আমার ছেলেরা পালছে যখন আমি তো ওরা যখন হয়েছে তখন তো আমি জবই করতাম, তো ওদেরকে তো ওরাই পালছে, তো তোমার উপর ওদের অধিকার আছে মারার। বোন, আপনি যদি যারা দেখতেছে তাদের জন্য কিছু বলতে চান, কি বলবেন? তাদের ক্ষেত্রে বলি যে বিয়ে কোনো রং কোনো সাইড না, যে সবসময় যে মানুষের ভাগ্য যে একদিকে থাকবে তা না। কিন্তু কিছু কিছু মানুষের, যেমন আমার লাইফে আমার ফ্যামিলি আমার সাপোর্ট করে না বিধায় আমি হারিয়ে গেছি। কিন্তু অন্য দিক দিয়ে তো একদিক দিয়ে সুখে ছিলাম যে শ্বশুরবাড়ির প্রথম দিক দিয়ে আমি অনেক ভালো বউ ছিলাম। এখন ভালো বউ নাই, কারণ এখন আমি তাদের সাথে তাদের সমানে চলার চেষ্টা করি না। কিন্তু আমি মনে করি যদি আপনার রাইটস থাকে যে আপনি ক্যাপাবিলিটি চলতে পারবেন আপনার বাচ্চা নিয়ে বা হাজব্যান্ড নিয়ে, তাহলে হাজব্যান্ডে বলেন তুমি আলাদা হও। সঠিক। কারণ প্রতিদিনের টর্চার থেকে একদিনে বেরো অনেক ভালো। অনেক ভালো, অনেক সম্মানের। কারণ তোমার ইজ্জতের ভয় করবো যে না শ্বশুরবাড়ি থেকে চলে গেলে তো তাদের কাছে আমি কালার হয়ে যাব, তাদের কাছে তো আমি খারাপ হয়ে যাবো, আমার ফ্যামিলির কি হবে? ফ্যামিলির টেনশন করলে লাভ নাই। ওই নিজে- ভাই ভাইয়ের সংসারই দেখবে, তোমার মাও একাই থাকবে। যেমন স্টিল এখন আমার আম্মু আর আমি একা, True. Thank you, ভাই বোন। ভাই করে সব করলাম, দিন শেষে কি ভাই তো বউ নিয়ে চলে গেল, আমি কি পাইলাম? কিন্তু আমার ঘর থেকে বেরোনোর মেইন রিজন ব্ল্যাক ম্যাজিক। আমি একমাত্র ব্ল্যাক ম্যাজিকের কারণে রাস্তা